নমস্কার, আমি রণদীপ। আজ হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফিল্ম নোয়া শব্দবন্ধের সঙ্গে আমরা অনেকেই কম বেশি পরিচিত, কিন্তু কাকে বলে ফিল্ম নোয়া? কি এই ছবিগুলোর লক্ষণ? কোন ধরনের ছবিকে নোয়া বলা যাবে? সমাজের কোন পরিস্থিতি থেকেই বা উঠে এলো নোয়া? সেসব নিয়েই কথা হবে আজকের ভিডিওতে। আমি একটু বিশদে বলার চেষ্টা করব নোয়ার ইতিহাস এবং নোয়া ছবির বৈশিষ্ট্য। এই ভিডিওটি 3টি পর্বের প্রথম পর্ব। এর পরের পর্বে আমি আলোচনা করব নিও নোয়া ছবির বৈশিষ্ট্য, এবং যেহেতু এই 14ই অগস্ট 2024 কামিনে ছবিটি মুক্তি পাওয়ার 15 বছর পূর্ণ হলো, তাই কামিনে কিভাবে নিও নোয়া হিসেবে সার্থক তা নিয়ে কয়েকটা কথা বলবো তৃতীয় তথা শেষ পর্বে। তবে আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা হবে নোয়া ছবির ইতিহাস এবং নোয়া ছবির বৈশিষ্ট্য নিয়ে। পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ জানালাম। চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নোয়া কেমন জানতে আমাদের ফিরে যেতে হবে গত শতকের 2-3 দশকের আমেরিকায়। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আমেরিকার বাজার ছেয়ে গেল পাল্প বলে এক ধরনের পত্রিকায়। পাল্পউডের কাগজে তৈরি সস্তা ম্যাগাজিন। তাতে প্রথম দিকে সব ধরনেরই গল্প ছাপা হতো: সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, ওয়েস্টার্ন, মিস্ট্রি প্রভৃতি। কম দাম হওয়ার কারণে হু হু করে বিকত পত্রিকাগুলো। 1920 দশকের মাঝামাঝি সময় থেকে আধিক্য হলো মিস্ট্রি ফিকশনের। পাশাপাশি 1929 নাগাদ আমেরিকায় নামলো এক বিপুল অর্থনৈতিক ধস, যাকে বলা হয় দ্য গ্রেট ডিপ্রেশন। সমাজে বাড়ল বেকারত্ব, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল অপরাধের হার। অতএব অপরাধ কাহিনী, গোয়েন্দাদের অ্যাডভেঞ্চারই মুখ্য হয়ে উঠল সাহিত্যের পাতায়। মানুষ তার সমকালটিকে দেখতে শুরু করলো পপুলার ফিকশনে। ড্যাশিয়েল হ্যামেট, পল কাইন, রেমন্ড শ্যান্ডলার, ইএস গার্ডনার প্রমুখরা কেবল গোয়েন্দা কাহিনী লিখেই বিখ্যাত হয়ে উঠলেন। আর ওই রকম সময় থেকেই, অর্থাৎ 2-3 দশক থেকেই সাদা কালো ফিল্মে উঠে আসতে শুরু করলো অপরাধ কেন্দ্রিক গল্প, যার কোনোটিতে গোয়েন্দারা আছেন, কোনোটিতে নেই। এই ধরনের ছবিকে ফরাসিরা বললেন ফিল্ম নোয়া বা ডার্ক ফিল্ম। কিন্তু কাকে বলবো নোয়া ছবি? কি এই ছবিগুলোর বৈশিষ্ট্য? এখানে একটা বহু প্রাচীন বিতর্ক লুকিয়ে আছে। নোয়ার পরিধি একে একটা জ্বর ঘোষণা করার মতো বড়ও নয়, আবার শুধুমাত্র স্টাইলিস্টিক জায়গায় আটকে রাখা যাবে নোয়া এত ছোটও নয়। বেশিরভাগ ছবি মহানগরীর পটভূমিতে গড়ে উঠলেও শহরতলি বা শহর থেকে খানিক দূরের লোকেশন বিরল নয়। সব ছবিতে যে গোয়েন্দারা আছেন তাও নয়। কাজেই নোয়াকে চিহ্নিত করতে হয় কতকগুলো থিম ধরে ধরে। তখনকার যে ছবিগুলোর মধ্যে এই থিমগুলি বা এর অধিকাংশ থিম প্রকট, তাকে আমরা নোয়া বলে চিহ্নিত করতে পারি। দ্রুত দেখে নেওয়া যাক সেই সব থিম। আমি বিলি ওয়াইল্ডারের 2টি ছবি সানসেট বুলেভার্ড এবং ডাবল ইন্ডেমনিটির কথা বলবো। সঙ্গে আসবে হিচককের ছবির কথা। কাজেই এই ছবিগুলো স্পয়লার থাকবে বলাই বাহুল্য। একদম প্রথমে নোয়ার স্টাইলের দিকে তাকানো যাক। ফিল্ম নোয়া শব্দদ্বয়ের আক্ষরিক অর্থ ব্ল্যাক ফিল্ম বা ডার্ক ফিল্ম। অতএব বোঝাই যাচ্ছে এই ধরনের সাদা কালো ছবিতে আলোর পাশাপাশি অন্ধকারও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ধরনের ছবি তার অনুপ্রেরণা পেয়েছিল বিংশ শতকের দ্বিতীয় দশকের বিখ্যাত আর্ট মুভমেন্ট জার্মান এক্সপ্রেশনিজম থেকে, যে ভাবধারার প্রসার ঘটে সিনেমার ক্ষেত্রেও। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানিতে সিনেমার আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে বহির্বিশ্বের আড়ালে জার্মানির ছবির একটা নিজস্ব ভাষা গড়ে উঠছিল। জার্মান জাতি তখন প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানিতে নিমজ্জিত। তাদের সেই গ্লানি, অপমানবোধ, জাতিগত তিক্ততা ফুটে উঠছিল তাদের ছবিতে। অদ্ভুত সমস্ত সেট, গল্পের কেন্দ্রে উন্মাদ ভিলেন বা অলৌকিক কার্যকলাপ, তীক্ষ্ণ কন্ট্রাস্টিং আলোর ব্যবহার
জার্মানদের জাতিগত চেতন বা কালেকটিভ সাইকির দিকেই ইঙ্গিত করে। তারা যে খুব একটা সুখকর সময় বেঁচে ছিল না তার প্রমাণেই জার্মান এক্সপ্রেশনিজম। এই সময়কার বিখ্যাত ফিল্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি, নসফেরাটু, মেট্রোপলিস, হ্যান্ডস অফ অরলাক প্রভৃতি। এই ধরনের ছবিতে যে লাইটিং ব্যবহৃত হতো তাকে বলা হয় চিয়ারোস্কিউরো লাইটিং। শব্দটা ইটালিয়ান। চিয়ারোর অর্থ হলো উজ্জ্বল আর কিউরো হলো অবস্কিওর বা ডার্ক। এই দুয়ের মেলবন্ধনে একটা তীব্র কন্ট্রাস্টিং সাদা কালো বা আলো আঁধারি পরিবেশ তৈরি হতো জার্মান এক্সপ্রেশনিস্ট ফিল্মে। ঠিক একই শৈলী প্রযুক্ত হয় নোয়া ছবিতেও। উজ্জ্বলতা যদি বুঝিয়ে থাকে বাস্তব বা চরিত্রের চেতন, তাহলে অন্ধকার বুঝিয়ে দেয় চরিত্রের অবদমিত কামনা বাসনা এবং সমাজের অন্ধকারাচ্ছন্ন দিক। ছায়ার ব্যবহার এই ধরনের ছবিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। লো কি লাইট বা অল্প আলো ব্যবহার করে এই ধরনের গল্প বলা হতো। ফলে আলো আঁধারি পরিবেশে ক্রাইম ব্যাপারটা জ্যান্ত হয়ে ওঠে, গড়ে ওঠে সাসপেন্স। এর পাশাপাশি ক্লোজ আপ শটে ক্লস্ট্রোফোবিয়া তৈরি করার মতো বিষয় তো রয়েইছে। আসল লোকেশনে ছবিগুলো শুট করা হতো, সে কারণেই নোয়া ছবিগুলো এতটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ট্রিটমেন্টের জন্য, তার নিখুঁত যুক্তিক্রমের জন্য নোয়ার গল্প দেখে মনে হয় এইসব ঘটনা যে কোনো দিন যে কারুর সঙ্গে হতে পারে। এরপরে তাকানো যাক এই সমস্ত গল্পের নায়কের দিকে। ওটো পেনজলার লিখেছিলেন, পাল্পের গোয়েন্দারা শুট ফার্স্ট আস্ক কোয়েশ্চেন্স লেটার গোত্রের গোয়েন্দা। নোয়ার গোয়েন্দারা যে শখের বশে গোয়েন্দা হয়েছেন তা নয়। ভাগ্যের ফেরে না হলে বিপুল টাকার লোভে তারা গোয়েন্দা বৃত্তিতে নামেন। যে পথটিতে তারা আছেন যেন কিছুটা বাধ্য হয়েই সে পথে তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। যেমন ড্যাশিয়েল হ্যামেটের উপন্যাস অবলম্বনে জন হিউস্টনের ছবি দ্য ম্যালটিজ ফ্যালকনের গোয়েন্দা। এমনকি গোয়েন্দা না হলেও মূল চরিত্ররা হতাশ, তিক্ত, নৈরাশ্যবাদী এবং এরা অধিকাংশ ক্ষেত্রেই সমাজে বিস্তৃত প্রায় মূল স্রোতে কিছুতেই তাদের জায়গা হয়ে ওঠে না। এই প্রায় ব্যর্থ চরিত্রগুলো নোয়ার নায়ক। যেমন ধরুন সানসেট বুলেভার্ডের জো গিলিস। হলিউডে স্ক্রিপ্ট লিখে তার শিকে ছিঁড়ছে না, জীবন নিয়ে সে দৃশ্যতই হতাশ এবং সেই হতাশাকে সে কিছুটা সামলানোর চেষ্টা করে বিফল প্রায় হিউমার দিয়ে। যেমন ধরুন ডাবল ইন্ডেমনিটির ওয়াল্টার। তার জীবনে অভাব না থাকলেও তার সচ্ছলতার মানদণ্ডে সে উত্তীর্ণ নয়। কাজেই নোয়ার নায়করা কেউই জীবনে অত্যন্ত সফল বা অত্যন্ত প্রাণবন্ত তা নয়, বরং এরা জীবনে নানাবিধ ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে কোনো ক্রমে জীবন ধারণ করছেন, এমনটাই দস্তুর। নোয়ার নায়কদের কেউই সচ্চরিত্র নন। তাদের প্রত্যেক মুহূর্তে এক একটি মরাল ডাইলেমার সম্মুখীন হতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রে তারা নৈতিক অধঃপতনের পথটিই বেছে নেন। গোয়েন্দারা নানা রকম আনইথিক্যাল কাজ করেন। যারা গোয়েন্দা নন তারাও বিভিন্ন কোয়েশ্চেনেবল সিদ্ধান্ত নেন। নোয়ার অত্যন্ত জরুরি বৈশিষ্ট্য হলো এই ফ্লড বা বিভিন্ন দোষে দুষ্ট প্রোটাগনিস্ট। নোয়ার মূল পুরুষ চরিত্রদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা প্রত্যেকেই অসম্ভব ম্যাসকিউলিন। তদানীন্তন আমেরিকায় পুরুষালী বলতে যা যা বোঝানো হতো সবই তাদের স্বভাব চরিত্রে প্রকট ছিল। ভারী কণ্ঠস্বর, উগ্র বা রূঢ় আচরণ, দীর্ঘ চেহারা থেকে শুরু করে ক্লিন শেভড মুখ, লম্বা ওভারকোট, হ্যাট, মুখে পাইপ, আমেরিকার সমাজমান্য পৌরুষের শর্তের সবকটি বৈশিষ্ট্যই ভরপুর ছিল তাদের আচার আচরণে। এরা প্রায়শই হাত পা চালানোয় বা অ্যাকশনে বেশি বিশ্বাস করতেন। কিন্তু সময় সময় এদের পৌরুষ ফিকে হয়ে গেছে। কিভাবে, সে প্রসঙ্গে আসবো দ্রুত। আপাতত নোয়ার নায়কদের নিয়ে আরেকটু থাকা যাক। নোয়া গল্পে ভাগ্যের ফের বা টুইস্ট অফ ফেট একটা গুরুত্বপূর্ণ প্লট ডিভাইস। এখানে নায়করা নিজের মর্জি মতো গল্প এগোতে পারেন না। পরিস্থিতির ফেরে তারা বিভিন্ন জটিলতায় জড়িয়ে যান এবং গল্পের অগ্রগমনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে চান্স অকারেন্সের। যেমন সানসেট বুলেভার্ডে গাড়ি লুকোতে গিয়ে আচমকাই নর্মা ডেসমন্ডের বাড়িটা খুঁজে পায় জো এবং সেই বাড়ি থেকেই শুরু হবে তার যাবতীয় ঝুট ঝামেলা। যেমন ডাবল ইন্ডেমনিটিতে ওয়াল্টার মিস্টার ডিয়েট্রিকসনের বাড়িতে গিয়ে আবিষ্কার করে মিস্টার ডিয়েট্রিকসন নেই, বদলে তার আলাপ হয় মিসেস ফিলিস ডিয়েট্রিকসনের সঙ্গে। সেখান থেকেই তার বিপর্যয় শুরু। এখানে প্রশ্ন ওঠে,
এই ভাগ্য বিপর্যয় থেকে বেরিয়ে আসার কি কোনো পথ নেই? এর দ্বিবিধ উত্তর হতে পারে। প্রথমত, নোয়ার এরকম একটা দর্শন আছে, যা ঘটবার তা ঘটবেই, অন্তত নায়ক খলনায়কদের জন্য তো বটেই। তাদের হাতে কিছুই নেই, তাদের একজন অদৃশ্য ভাগ্য নিয়ন্তা রয়েছে, তার হাতের পুতুলের মতোই এগোবে তাদের জীবন। আর দ্বিতীয় কারণটা আরো সুনির্দিষ্ট, নোয়ার মহিলা চরিত্রদের উপস্থিতি। এই যে পুরুষ চরিত্ররা ভাগ্যের বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারছে না বা প্রতিকূল পরিস্থিতি থেকে ব্যাক আউট করতে পারছে না, তার নেপথ্যে থাকে কয়েকজন অত্যন্ত শক্তিশালী মহিলা চরিত্র, নোয়ায় যাদের অভিহিত করা হয় ফাম ফাতাল বলে। ফাম ফাতালের আক্ষরিক অর্থ ডেঞ্জারাস ফিমেল বা বিপজ্জনক মহিলা। নোয়ার কেন্দ্রীয় মহিলা চরিত্রদের এমনভাবে লেখা হতো যাতে তারাই হয়ে উঠতেন গল্প এবং পুরুষ চরিত্রদের চালিকা শক্তি। তাদের অমোঘ টান, রহস্যময় উপস্থিতি উপেক্ষা করে কিছুতেই পুরুষরা বেরিয়ে আসতে পারতেন না। এই বিষয়টা নিয়ে বহু বিতর্ক আছে, কিন্তু তাও বলি, মনে করা হতো ফাম ফাতালরা পুরুষদের আকর্ষণ করে নিয়ে ফেলতেন বিপদের কেন্দ্রে, সেজন্যই তাদের বলা হতো ডেঞ্জারাস ফিমেলস। যেমন মনে করুন সানসেট বুলেভার্ডের নর্মা ডেসমন্ড। তিনি জোকে জোর করে বাড়িতে আটকে রাখেন, তাকে এক্সপ্লয়েট করেন। জো ছেড়ে যেতে চাইলে তাকে ম্যানিপুলেট করে ফিরিয়ে আনেন। শেষতক জো কিছুতেই তার পরিকল্পনায় সায় না দিলে জোকে মেরে ফেলেন। অর্থাৎ এখানে জোর সমস্ত বিপত্তির মূলে রয়েছে নর্মা ডেসমন্ডের মস্তিষ্ক। আবার ধরুন ডাবল ইন্ডেমনিটির ফিলিস। যতবার ওয়াল্টার খুনের পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে চায়, ফিলিস যেন তেন প্রকারেণ তাকে ফিরিয়ে আনে খুনের ভাবনায়। শেষতক ওয়াল্টারকেও ফিলিসই আক্রমণ করে। এই ফাম ফাতালের উপস্থিতি যে সবসময় শরীরই হবে তা নয়, কোনো নারী না থেকেও ফাম ফাতালের শর্তে উত্তীর্ণ হতে পারেন। রহস্যময়তা, আকর্ষণ করে বিপদে ফেলা, কিছুতেই মোহপাশ কাটাতে না পারা, এগুলোই ফাম ফাতালের লক্ষণ। যেমন ধরুন রেবেকা। ম্যাক্সিম ডে উইন্টারের প্রথম পক্ষের স্ত্রী মৃত্যুর পরেও তার বাড়িতে এতটাই প্রভাব বিস্তারকারী, দ্বিতীয় পক্ষের স্ত্রীর নামটুকু পর্যন্ত উচ্চারিত হয় না। সেই প্রথম পক্ষের স্ত্রী, নাম ভূমিকায় রেবেকা, শারীরিকভাবে না থেকেও এই ছবির ফাম ফাতাল। এখন এই ট্রোপ, অর্থাৎ নারীরা পুরুষদের বারংবার বিপন্ন করেছে, তার একটা বিবলিক্যাল রেফারেন্স আছে। অনেকে বলেন বাইবেলের অ্যাডাম ও ইভের গল্প থেকেই এই ট্রোপের উৎপত্তি, যেখানে ইভ নিজে নিষিদ্ধতার গণ্ডি পেরিয়ে অ্যাডামকেও বিপদে ফেলেছিল। সেই ঘটনাটিকে অবলম্বন করে গড়ে উঠেছে নোয়ার এই বৈশিষ্ট্য। একটু আগে বলছিলাম নোয়ার কেন্দ্রীয় পুরুষ চরিত্রের পৌরুষ মাঝে মাঝে বিপন্ন হয়ে পড়ে। সেই বিপন্নতা আসে এই সব মুহূর্তে। একমাত্র ফাম ফাতালের সামনেই পুরুষরা অসহায়, তাদের ম্যাসকিউলিনিটি এখানে গৌণ হয়ে পড়ে। ফাম ফাতালরা তাদের ম্যানিপুলেট করেন, টাকার লোভ দেখান, ভয় দেখান, যৌনতার প্রস্তাব দেন। পুরুষরা প্রায়শই সেই ডাক উপেক্ষা না করতে পেরে আরো জড়িয়ে যান প্রতিকূল পরিবেশে। যেমন নর্মা ডেসমন্ডের পার্সোনালিটির সামনে ফিকে হয়ে যায় জোর সুতীব্র উপস্থিতিও। নোয়া গল্পের মূল আখ্যান কিন্তু সরল রৈখিক নয়, সেখানে স্মৃতি বা স্বগতোক্তি জাতীয় কথা একটা বড় ভূমিকা পালন করে। আমরা দেখব সানসেট বুলেভার্ডের গোড়ায় জয়ী দর্শকদের সঙ্গে কথা বলছে, অর্থাৎ যার দৃষ্টিভঙ্গি থেকে আমরা গোটা ছবিটা দেখছি সে আদপে জোর ভূত। বা ডাবল ইন্ডেমনিটি শুরু হয় ওয়াল্টারের খুনের স্বীকারোক্তি দিয়ে, যেন সে তার সহকর্মীকে গোটাটা জানানোর মাধ্যমে নিজেই নিজের সঙ্গে কথা বলছে। এই স্মৃতিচারণ বা স্বগতোক্তি বা স্মৃতির স্মরণীবে মূল গল্পে ঢোকা নোয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই পথ ধরে মূল চরিত্র তার ভুল ত্রুটিগুলো বুঝতে পারে, আত্ম অনুধাবনের পথে এগোয়। কিন্তু যখন সে তার ভুলগুলো বুঝতে পেরেছে, তখন আর সংশোধনের উপায় নেই। অনেক চরিত্র আবার অতীতের নিগড়ে আটকা পড়ে যায়, সেখান থেকেই শুরু হয় যাবতীয় সমস্যা। বর্তমানের ক্রাইসিসের বীজ লুকিয়ে থাকে অতীতের মধ্যে। যেমন আবারও সানসেট বুলেভার্ডের নর্মা ডেসমন্ডের কথা মনে করা যাক। হলিউড যে সাইলেন্ট ছবির যুগ থেকে বেরিয়ে এসেছে তা নর্মা ডেসমন্ড মেনে নিতে পারছেন না। পরিবর্তনশীল শুটিং ব্যবস্থা, অস্তমান স্টারডমের সঙ্গে তিনি কিছুতেই সড়গড় হতে পারছেন না। চাইছেন সমস্ত স্পটলাইট, সমস্ত আলোচনা তাকে ঘিরেই আবর্তিত হোক। এবং সেই ক্রাইসিস থেকেই জন্ম নিচ্ছে এক ধরনের মানসিক রোগ, শেষতক যার শিকার হবে জো।
অতএব স্মৃতি বা অতীত নোয়া ছবিতে এক ধরনের গোলক ধাঁধার মতো পরিসর হয়ে থাকে, যেখান থেকে নিষ্কৃতি নেই, পরিত্রাণের প্রচেষ্টাও নেই অনেক চরিত্রের তরফে, বরং চারপাশটা যে বদলে গেছে সেই সহজ সত্যিটুকু নিয়ে অনেকে ডিনায়ালে আছেন। ফলত অনেকটা গোলক ধাঁধার মতোই লোকেশনও বাছা হয়। বাড়ির সিঁড়ি স্পাইরাল, অ্যাসিমেট্রিক মিজসিন প্রভৃতি এই মেজ ব্যাপারটিকেই আরো চাগিয়ে তোলে। অতএব এখানে অতীতের সঙ্গে বর্তমানের একটা ক্রমাগত যুদ্ধ চলে। অতীতের জট ছাড়াতে দ্বারস্থ হতে হয় ফ্ল্যাশব্যাকের মতো মাধ্যমের কাছে। এবার এই যে নোয়া ছবিতে একটা প্রলোভনে পা দিয়ে পরে আফসোস করা, তাকে অনেক তাত্ত্বিক তুলনা করেছেন আমেরিকান ড্রিমসের পতনের সঙ্গে। প্রত্যেক আমেরিকান মেহনত করলে জীবনে অনেক কিছু মেটেরিয়াল অর্জন করতে পারে, সুখ স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে পারে। আমেরিকান ড্রিমের মোদ্দা কথা ছিল এই। নোয়া ছবিতে সেই আদর্শের প্রতিফলন ঘটে বটে, তবে তা কতখানি ভ্রান্ত সেটা প্রমাণেই যেন নোয়া বেশি আগ্রহী। এখানে একটা উন্নততর জীবনের খোঁজে মানুষ বিভিন্ন অনৈতিক সিদ্ধান্ত নেয়, কখনো অপরাধের অংশীদার হয়ে পড়ে, কিন্তু প্রকৃত প্রস্তাবে যখন সেই উন্নততর জীবনটা পাওয়ার উপায় নেই, তখন তারা বুঝতে পারে তাদের স্বপ্ন ছিল অলীক, বায়বীয়, ভ্রান্ত। নোয়া ছবিতে এই যে একটা মানুষের সমস্ত স্বপ্নের জগৎ ভেঙে পড়ে, সমস্ত সুনির্মিত পরিকল্পনা ব্যর্থ হয়, তা হয়ে ওঠে আমেরিকান ড্রিমের ব্যর্থতার অ্যালিগরি। বোঝা যায় উন্নত জীবনের যে স্বপ্ন আমেরিকানরা দেখেছিলেন তা আদপে ভ্রান্ত, বায়বীয় বই আর কিছু নয়। এই ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম নোয়া ছবির সংক্ষিপ্ত ইতিহাস এবং বৈশিষ্ট্য। এর পরের পর্বে আলোচনা করব নিও নোয়া ছবির বৈশিষ্ট্য, এবং তৃতীয় পর্বে কামিনে কিভাবে নিও নোয়া হিসেবে সার্থক তা নিয়ে আলোচনা হবে। সেই পর্বগুলোও দেখবেন, মতামত জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ জানালাম আরও একবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করারও আবেদন রইল। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বগুলো নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।